সুতা দিয়ে তো নিচে যাবে বুঝি নেই। দাঁড়া দাঁড়া মুখে 3 2 অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল। 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। কোর্টে উঠানো হলো 22 তারিখে। তখনও সে মোটামুটি একটু মানে যাই ছিল একটু, বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে। বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয় অন্তত আর যে অবস্থা তাকে করা হয়েছে, তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। বলতে পারতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার তো মানে লঙ্ঘন মানে। আর সে তো মানে সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। সামনে থেকে একটু সাইড দেন না ভাই। দাঁড়ান না রে ভাই। একটু সরেন ভাই। ব্যাগ দেন, ভালো ব্যাগ দেন। দাদা রাস্তা কিনে করেন মুরব্বী, আপনার কথা কি দেখছেন? যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এটা ফার্স্ট আন্দোলন না যেখানে মুগ্ধ পানি বা বিস্কুট এগুলো বিতরণ করতেছিল। ও এর আগে যখন 2018 স্টুডেন্ট আন্দোলন যে হলো, নিরাপদ সড়কের আন্দোলন, সেখানেও আমরা একসাথেই আন্দোলনকারীদের মাঝখানে পানি বিস্কুট এগুলো বিতরণ করছি। আমরা ছোটোবেলার থেকেই যখনই কোথাও বন্যা হইতো আমরা সেখানে ত্রাণ নিয়ে যেতাম। যখনই কোথাও কোনো অগ্নিকাণ্ড হইতো আমরা সেখানে ফায়ার সার্ভিসের হেল্প করতে যেতাম। আমাদের বন্ডিংটা খুব ভালো। আমরা তিনও ভাই একসাথে রাত্রেবেলা একসাথেই কাজ করি, একসাথে আমরা আড্ডা দেই, আমরা একসাথে ঘুরতে যাই বাইক নিয়ে। আমরা তিনও ভাই, আমার ওয়াইফ সহ আমরা একসাথে ঘুরতে যাই। তো আমার সাথে তারপরেও তো কিছুটা আসলে বড় ভাই ছোট ভাইয়ের একটা ইয়া থাকে, কিন্তু স্নিগ্ধর সাথে তো আসলে ওর ভাই বন্ধু সার্কেল সব এক, ওদের দুইজনের জন্মের থেকে টোটালি ফুল অ্যাটাচমেন্ট ওদের। ওরা একসাথেই থাকে, একসাথে ঘুমায়, একসাথেই কাজ করে। এই যে এখানে যে কাজ করে, ওরা একজন হেলান দিলে আরেকজনের কাঁধের উপরে পড়ে।
ওরা কম্পিটিশন দিয়ে কাজ করে যে এই মাসে আমার আর্নিং তোর থেকে বেশি, এই মাসে আমার আর্নিং তোর থেকে বেশি, এরকম একজনের কাজ আরেকজন করে দেয়, পেট চুক্তিতে কাজ করে আর কি। বাবা অলরেডি একবার জিজ্ঞেস করছে ও কি আছে কি নাকি নাই, আমি জবাব দিতে পারি নাই, আমি সরে আসছি, তখন না শোনার ভান করে। আর তখন আম্মু বলতেছে আমার এই ছেলেটা মানে মুগ্ধ ইউজুয়ালি করতো, ও আমাদের মধ্যে সবচেয়ে বেশি নামাজি, মানে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করতো। আম্মু বলতেছে যে আমার এই নামাজি ছেলেটা, হ্যাঁ ওরে কি আল্লাহ আমার থেকে নিয়ে যাবে, এটা ইনশাল্লাহ করবে না, আল্লাহ এত 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 এতটা নির্দয় হবে না আমার সাথে। নিজেকে নিজে সান্ত্বনা দিতেছে। অনেক কিছু আছে হয়তো অনেক সময় বুঝতে পারলেও বুঝতে চাই না, এই টাইপের একটা অবস্থা আর কি। মুগ্ধ ইন্তেকাল করছে, আমার বাবা মা তখন ফার্স্ট জানছে। আমার মা সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে এবং উনি ওই দিন 9 বার সেন্সলেস হয়ে গেছে। ও আমাকে খুব জ্বালাইতো, ওই রাত 11টা 12টায় ফোন দিয়ে আমাকে বলতো আমাকে 100টা টাকা দাও। তো আমি রাত 11টার সময় তোমাকে কোথা থেকে টাকা দিব বাবা? তখন কার মোবাইলে বিকাশ আছে, আত্মীয় স্বজন, এই খুঁজে খুঁজে বের করে যে দাও তো। তা আমি বলতাম বাবা আমাকে আর জ্বালাইস না। ওর পোশাক আশাকগুলো খুব সাধারণ, ওই স্পঞ্জ পরে ঘুরে বেড়াতো। ওকে ভালো জুতা কিনে দিলে ও হারাইতো, ওরই পায়ে জুতা হারাতো। এবার যাওয়ার সময় একজোড়া জুতা কিনেছে। আমি বলছি বাবা জুতাটা হারাইস না, আমার ছেলে জুতা এবার হারায়নি। ওকে নিয়ে এত টানা হেঁচড়া, এত এত জায়গায় পুলিশ ওকে নিয়ে ঘুরছে, ওই জুতা দুইটা অক্ষত ছিল। জুতা দুইটা যখন ওর বন্ধু বান্ধবরা আনলো তখন ভাবলাম ছেলে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেল বাবা। জুতার জন্য অনেক কথা শুনছে ও। আমি মা, যাদের সন্তান মারা গেছে তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমিও তার বিচারের জন্য আমিও মাঠে নামব। আমি এর বিচার চাই। বিচার তো আর এই সরকার করতে পারবে না। সরকারকে কিভাবে বিচার করার জন্য বাধ্য করা লাগে, নিশ্চয় একটা মা হিসেবে আমি তাই চাপ। কোনো নাই, ওই একাই ওই যে বল খেলে, সবসময় খেলে, ক্রিকেট খেলবো আর ফুটবল খেলবো, সবসময় এই খেলাই থাকতো। নেশা বেশি, খেলার নেশা আমার ছেলের। আমার ছেলে যে বাইরে গেছে, আমি আবার ওই দিনকে আবার আমার ছেলে দেখছি বাসায় ঘুমানো। আমি আবার 4টা বাজে আমি নেমে গেছি, মানে আমার গাড়ি চালাইতে, গোয়ালবাড়ি মোচরে আসছি, আর এদিকে শব্দ হইতেছে অনেক। পরে আমি ঘুরাইয়া ওই যে অনাবিল হাসপাতালটা আছে না, কাজলা, এই কাজলা অনাবিল হাসপাতালের সামনে দিয়ে খাড়া ছিলাম। পরে ওই ছেলে দুইটা ডাক দিছে, ডাক দেওয়ার পর ভাই আপনি গাড়িটা একটু ঘুরাইয়া এদিকে আসেন, গাড়িটা ঘুরে আসেন, একটা রুগী আছে, তাড়াতাড়ি তারা নিয়ে ঢাকা মেডিকেল দিতে হবে। তারাও বুঝতে পারে না যে আমার ছেলে, আর আমিও বুঝতে পারি না আমার ছেলে। ঠিক আছে, আমি টান দিয়ে গেটের সামনে এসে দেখি আমার ছেলে, গেলাস খুলে দেখি আমার ছেলে এই যে এরকম টাইসেরই ফ্লোর আছে, ফ্লোরে শোয়াই রাখছে, মানে লাশ শুয়ে রয়েছে। যার যা হে না কইতে আর আমার কি গেল, আমার যে ছেলেরা মরছে আমি কি পামু কোনোদিন? কোনোদিন পামু?
যে রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাল্লাহ। আজকে শোক দিবস পালন করেন, রসিকতা করেন জাতির সাথে। আজকে কোটা সংস্কার আন্দোলন না, এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক। আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প পড়ি। যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য, সবাইকে বলছিল পানি লাগবে কিনা, এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে, সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে, সেটা বন্ধ করতে গেছে, 11 বছরের ছেলে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে। 4 বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে। বারান্দায়, ছাদে, ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। আজকে এই 6টা ফুল যে ঝরে গেছে, আজকে যে 19টা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে, আজকে 21 জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে আছড়ে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলনে ছিল না, বাজার করতে গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এই সরকার কি সমস্ত তরুণ কিশোরদেরকে গ্রেফতার করবে? আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের অভিভাবক আছে, তাদের পরিবার আছে, তাদের সমব্যথী মানুষ আছে। 71 সনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি, বাংলাদেশের হৃদয়ে গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয়। আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ, প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান। আপনারা এটাকে আর তুচ্ছ-তাচ্ছিল্য করেন না। কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না। আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে। শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল 9 দফা, যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ। আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে 70-80 বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে। আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমে টর্চার সেলের ভিকটিম বানানো হয়েছে, আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে। এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত, যারা সরাসরি নির্দেশ দিয়েছেন, তাদের বিচার চেয়েছে। এটার মধ্যে অন্যায়টা কোথায়? ছাত্ররা কি বলেছে সরকারের পতন চাই?
ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই? তারা তো এগুলি বলে নাই। আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন? সমস্যা কি? আপনি যদি নিজে খুনি না হন তাহলে খুনের বিচার কেন করছেন না? আজকে শোক দিবস পালন করেন, রসিকতা করেন জাতির সাথে। আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন। সরি, আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন, শুধু নিজেরটা বুঝেন। ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি নুরুল হক নূরকে কিভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 35-এর সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে, তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি, এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত। এটা কোন আদালত? আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনারা সংবিধানের রক্ষক, আমাদের লাস্ট রিজোর্ট। আপনাদের কাছে আপিল করছি, সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা। ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে, চোখের সামনে করছে, দম্ভভরে করছে। উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা স্বতঃপ্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ। আজকে কোটা সংস্কার আন্দোলন না, এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক। যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চাচ্ছে, নির্যাতন করছে, গণগ্রেফতার করছে, তারা হচ্ছে 2024 সনের রাজাকার, কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শেষ কথা বলে করছি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন 7ই মার্চের ভাষণে সম্ভবত, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আশা করি ঠিকভাবে বলেছি। আর বর্তমান সরকারে বঙ্গবন্ধুর উত্তরসূরিরা, আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে যে রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। যাইতে দেন না, আমার ছোট একটা বলে আমার ছেলে কথা বলছেন স্যার, উস্কানি আসছে। আপনি মিথ্যা কথা বলছেন। আপনার দুজন স্টুডেন্ট আমার ছেড়ে দিন। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার স্টুডেন্ট আমরা ধরি না। আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। স্টুডেন্টকে আমরা ধরি না। আমি আপনাকে বলছি মাইন্ড ইট ইউর আপনি আমার সাথে ব্যবহার করেছেন। আপনি কি ওয়ার্ড ইউজ করেছেন? আমি মিথ্যা কথা বলছি না। আপনি কেন বলেছেন আমি মিথ্যা কথা বলছি? হোয়াট ডিড ইউ সে? কি এভিডেন্স আছে আপনার কাছে যে আমি মিথ্যা কথা বলছি? কি এভিডেন্স আছে? না, আপনার কাছে কি এভিডেন্স আছে বলেন? কেন আমাকে বলছেন আমি মিথ্যা কথা বলছি? ওয়াই? না, আপনি কোন সাহসে বলছেন আমি মিথ্যা কথা বলছি? নম্বর আমার কাছে নাই। আমাকে বলা হচ্ছে যে স্যার দুজন ছাত্রকে নেওয়া হয়েছিল, প্রমিস করা হয়েছিল। আরে ভাই ঢুকাবো না, কি করবো আপনি দেখছেন না? মুস্তাফিজ নিজে আসছে স্যার, আপনার এখান থেকেই ছেড়ে দিয়েছে স্যার। স্যার আপনার মুস্তাফিজ স্যার ভরে কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ছাড়া হয়েছে স্যার? আমি আমাকে যদি বলেন এখন ছেড়ে আপনি বলেন, আপনি ফোন করেন, ফোন করেন স্যার। আমি ফোন করেন, আমি মুস্তাফিজকে না না বলেন যে ছেড়ে দিচ্ছে। না আপনি বলেন আমাকে যে আপনি মুস্তাফিজ স্যারকে শুনেন, উনি আসছিল লক্ষ্য করে স্যার। আপনি শুনেন না? ঠিক আছে, আমি জাস্ট ওখানে আমি জাস্ট স্যার এই যে ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে। না না, দুজনকে ছাড়েনি। মুস্তাফিজ জানে না, মুস্তাফিজ জানে না, মুস্তাফিজ জানে না। আপনি তখন লিভ দিতে যাচ্ছেন স্যার? না আমি দেখেন আমি কি করি, দেখেন আমি কি করি, দেখেন আমি কি করি, আপনি দেখেন আমি কি করি, দেখেন আমি কি করি। আমি কিছু বলবো না। আমার কথা আমি এসেছি।
অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। পিপল ওই আম জনতা বলি না, আমরা আমের মতো হয়ে গেছি আসলে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। এটা কথা বলার এখনই আসলে প্রপার সময়। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। পিপলের এখানে কোনো পাওয়ার নাই। পিপল ওই আম জনতা বলি না, আমরা আমের মতো হয়ে গেছি আসলে। তো আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে চাই এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন, এইটা একটা ভালো দিক। আমরা এইরকম আরো অনেক ভালো দেখতে চাই। এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। রাজনীতি, এই ভয়ের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে, যেভাবে দমন-নিপীড়ন চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন ছিল অনেক আগে। এটা বড্ড দেরি হয়ে গেছে। আমরা তো আগেই দাঁড়াইছি, সমষ্টিগতভাবে দাঁড়াইনি। আজকে সমষ্টিগতভাবে যার যার অবস্থান থেকে তো সবাই দাঁড়াইছে। সো আজকে সমন্বিতভাবে যে আমরা যে আসি এবং এদের সাথে আসি, ছাত্রদের সঙ্গে আসি এবং ন্যায়ের পক্ষে আসি, সেই কারণে এক হয়ে দাঁড়ানো হয়েছে আজকে। রাইট অ্যান্ড রং, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি, দিস ইজ অ্যাবসলিউটলি রং। সো রঙের এগেনস্টে দাঁড়িয়েছি, যাতে আমরা ন্যায্য বিচার পাই। ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজের স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে আমাদের জন্য, দেশের জন্য একটা পার্টিকুলার রিজনের জন্য, অধিকার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল, বাট সে অধিকার তো পায়নি, তাদের জীবন দিতে হয়েছে। তো তাদের এগেনস্টে, তাদের ন্যায়, তাদের জীবনের জন্য কি আমরা বিচার চেতে পারি না? সেটার জন্যই দাঁড়ানো। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো,